বাবাধাম, শিব ও শক্তির সহাবস্থান। মাটন, আটঠে মাটন। এই 101 নম্বর রুমটা আমাদের। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রেশ নিউ এক্সপিরিয়েন্স অফ দ্য পার্ট টাইম ওয়ান্ডারার। আমি নবেন্দু। আজকের দিনটা 27শে ডিসেম্বর, ভোর প্রায় 6টা বাজে। আমরা চলেছি ঝাড়খণ্ডে, আর সাথে আছেন আমার বিলভেড ওয়াইফ। আর ঝাড়খণ্ডে এটাই আমার প্রথমবার। এর আগে ঝাড়খণ্ডের উপর দিয়ে আমরা পুরুলিয়া গিয়েছি বা উড়িষ্যা গিয়েছি, কিন্তু ঝাড়খণ্ডে থেমে রাজ্যটাকে সেভাবে এক্সপ্লোর করা হয়নি। ঝাড়খণ্ডের মধ্যে আমরা আজকে চলেছি গিরিডি, মধুপুর, দেওঘর। এই জায়গাগুলোতে যেভাবে কনভেনশনাল ওয়েতে ঘোরা হয় আর কি, বা ট্রাভেল এজেন্সির থ্রুতে গেলে তারা যেভাবে ঘুরিয়ে দেখান আর কি, আমি তার বাইরে দু একটা এক্সট্রা জায়গা যেগুলো আমি ম্যাপ দেখে খুঁজে বের করেছি বা বিভিন্ন ট্রাভেল ব্লগ আলাদা আলাদা এক্সপ্লোর করতে করতে পেয়েছি, সেগুলোকে চেষ্টা করেছি ইনক্লুড করার। এইবার টোটাল এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। দেখা হবে রাস্তায়। মধ্যমগ্রাম থেকে শুরু করে যশোর রোড, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে দক্ষিণেশ্বর, রাজচন্দ্রপুর পেরিয়ে আমরা ধরে নিলাম দিল্লি রোড বা NH-19। এই রাস্তা ধরে এবারে আমাদের যেতে হবে আসানসোল অবধি, একটানা প্রায় 200 কিলোমিটার। থামলাম ব্রেকফাস্ট করতে। এখন সকাল 10টা বেজে গিয়েছে। আমরা আছি এই রানীগঞ্জ পেরিয়ে আসানসোলের আগে, জেকে নগর জায়গাটার নাম। এই হোটেলের খাওয়া দাওয়া বেশ ভালো, পরিবেশও চমৎকার, পার্কিং স্পেসও প্রচুর। তবে সেই তুলনায় খাবারের দামটা কিন্তু একটু বেশির দিকেই। যখন স্কুলে পড়তাম, সকালের খাওয়াটা স্কুলে যাওয়ার আগে এরকমভাবেই রোদ্দুরে বসে রোদ্দুরে পিঠ দিয়ে খেয়ে আয়েশ করে যেতাম। এখন আর অফিসের চক্করে সকাল 8টার মধ্যে বেরিয়ে যেতে হয় বাড়ি থেকে। সেই সময় এত আয়েশ করার সময়ও থাকে না, সুযোগও থাকে না। তো এই জিনিসটা আমি খুব মিস করি এখনো। ভেতরেও বসার অপশন ছিল, কিন্তু এটাই প্রধান কারণ যে আমরা এরকম রোদ্দুরেই বসলাম শীতের আমেজটা নেওয়ার জন্য পুরোপুরি। ব্রেকফাস্ট শেষ করে আবার পথে নামলাম এবং কিছুক্ষণের মধ্যেই আসানসোল পেরিয়ে ঢুকে পড়লাম ঝাড়খণ্ডে। রাস্তা খুবই সুন্দর এখানে, এবং এই রাস্তাটি কিন্তু মাইথন ড্যামের খুব কাছ থেকে যায়। আমরা হয়তো ফেরার পথে মাইথনে ঢুকতে পারি, তবে বর্তমানে আমাদের প্রথম গন্তব্য হলো পাথরদা। জায়গাটি একেবারেই অফবিট। কলকাতা থেকে দেওঘর যাওয়ার যে সড়ক পথ, তার ওপরই পড়ে, দূরত্ব 300 কিলোমিটারের আশেপাশে। পাথরদা পৌঁছে গেছি। এই পেছনে এই পাহাড়টা হলো পাথরদা পাহাড়, আর এই পাহাড়ের নাম অনুসারেই জায়গাটার নাম পাথরদা। একদম নিরিবিলি। আমরা দুজনই রয়েছি আপাতত, আর কোনো টুরিস্টের দেখা নেই। ওই পাশে এই দিকটাতে কিছু লোক পিকনিক করছেন। সত্যি পিকনিক করার জন্য কিন্তু এই জায়গাটা একদম আদর্শ। আর ওখান থেকে খুব সম্ভবত পাহাড়ে ওঠাও যাবে, কিন্তু আমরা সেসব দিকে যাচ্ছি না। আর এখানে আসার জন্য যদি গাড়ি নিয়ে আসা হয়, তাহলে জায়গাটা পড়বে দুর্গাপুর থেকেও প্রায় ধরুন 120 কিলোমিটারের ওপর। আসানসোল থেকে 100 কিলোমিটার দেখাচ্ছিল। আর শেষের কিছুটা রাস্তা কিন্তু কোনো রাস্তা নেই, প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা একদম এই যে যেরকম দেখা যাচ্ছে এরকম মাঠের মধ্যে দিয়ে পায়ে চলা রাস্তা। আমাদের বাইক ছিল বলে আমরা বাইক নিয়ে একদম পুরোপুরি চলে আসতে পেরেছি। তাও কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়েছে, যেহেতু সবে সবে বর্ষা গেছে আর রাস্তা জায়গায় জায়গায় খারাপও হয়ে গেছে। তবে খুব টাফ কিছু না, আসা যায়। দেওঘর যাওয়ার পথেই পড়বে 2.5 কিলোমিটার শুধু এক্সট্রা ঘুরতে হবে, বাকি দুর্দান্ত জায়গা। আমরা অনেকটা সময় কাটালাম বসে দুজনে। এইবার ফেরার পথে পা বাড়াবো। পাথরদা ছেড়ে এবার চলেছি দেওঘরের উদ্দেশ্যে। সেখানে আমাদের হোটেল বুক করাই আছে।
হোটেলে জিনিসপত্র নামিয়ে রেখে স্নান টান করে ফ্রেশ হয়ে যাব মন্দির দর্শনে। গুড ইভিনিং ফ্রম দেওঘর। এখন আমরা রয়েছি স্বস্তিক হোটেল অ্যান্ড ব্যাঙ্কোয়েটস, যেটা আমাদের আজকে রাতের ঠিকানা। এখানে আমরা পৌঁছাই বিকেল 5টা নাগাদ। এসেই যেটা আমার সবার আগে নজরে পড়লো যে জায়গাটার পার্কিং স্পেস প্রচুর, মানে বাইক নিয়ে আমরা এসেছি, গাড়ি নিয়ে আসলেও কোনো সমস্যা হতো না, প্রচুর পার্কিং স্পেস, আর পার্কিংটা সেফ, একদম চারদিক থেকে ঘেরা। এই 101 নম্বর রুমটা আমাদের। এই রুমে যথেষ্ট জায়গা রয়েছে, বেশ সাজানো গোছানো, বিছানাটাও বেশ বড়ই। এদিকে একটা টেবিল আছে, আয়না, ওই পাশে একটা ছোট টেবিল, এইখানে জিনিসপত্র রাখার জন্য কিছুটা জায়গাটা যদিও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, যার জন্য আমরা ব্যাগট্যাগুলো বাইরেই রেখেছি। আর এই হলো বাথরুমের শাওয়ার আছে, গিজার নেই দেখে আমি চমকে গেছিলাম, কিন্তু পরে বুঝলাম যে একটাই গিজার, সবার সময় কানেক্ট করা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর একেবারে ঘিঞ্জি নয়। এই রুমের ভাড়া আমাদের আজকে এক রাতের জন্য 1000 টাকা। তবে এটা হয়তো আরও কম হতে পারতো, কিন্তু যেহেতু আমি ওয়াইফকে নিয়ে এসেছি, আগে থাকতে বুকিংটা করেছি ওনাদের সঙ্গে ফোনে কথা বলে, যার জন্য হয়তো একটু বেশি পড়েছে। এখানে এসে আমি অ্যাকচুয়ালি আনসার্টিনিটির মধ্যে যেতে চাইনি, সেই জন্য আগে থাকতে করা। আর এখন আমরা এখানে এসে স্নান ছেড়ে নিয়ে এখন যাব বৈদ্যনাথ ধাম দর্শন করতে। জায়গাটা এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে বাইক। আর 5টা দেবস্থানের মতো এখানেও সংকীর্ণ রাস্তাঘাট, তার দুপাশে দোকানপাট এবং মানুষজনের ভিড় সব মিলিয়ে বেশ একটা জমজমাট ব্যাপার আছে। বাবাধাম, শিব ও শক্তির সহাবস্থান। এখানে একদিকে যেমন রয়েছে 51 সতীপীঠের মধ্যে একটি, মাতা সতীর হৃদয় এখানে পড়েছিল বলে মনে করা হয়, তেমনি অপর দিকে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বৈদ্যনাথ ধাম। ত্রেতা যুগে রাক্ষসরাজ রাবণ শিব ঠাকুরকে কঠোর তপস্যার মাধ্যমে রাজি করান তার সাথে তার রাজধানীতে যেতে। শিব ঠাকুর তাকে একটি শিবলিঙ্গ দেন তার রাজধানীতে স্থাপন করার জন্য। তবে শর্ত একটাই ছিল, এটিকে একবারই স্থাপন করা যাবে, অর্থাৎ মাঝপথে যদি কোথাও নামিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেটি চিরকালের জন্য সেখানেই থেকে যাবে। এবার দেবতারা পড়লেন মহাবিপদে। রাবণ একেই খুবই শক্তিশালী, তার উপর যদি শিব ঠাকুর তার সাথে তার রাজধানীতে যান তাহলে তো সে হয়ে উঠবে অজেয়। তাই তারা মাঠে নেমে পড়লেন। বরুণদেবকে বলা হলো রাবণের শরীরে প্রবেশ করতে, এতে তার হালকা হওয়ার ইচ্ছে হলো। ঠিক সেই সময় বিষ্ণুদেব এক রাখাল বালকের রূপ নিয়ে তার সামনে গিয়ে হাজির হলেন এবং রাবণ তার হাতে শিবলিঙ্গটি দিয়ে চললেন প্রকৃতির ডাকে সাড়া দিতে। এই সুযোগে বিষ্ণুদেব লিঙ্গটিকে সেখানেই স্থাপন করেন। রাবণ ফিরে এসে হাজার চেষ্টাতেও সেটিকে স্থানচ্যুত করতে পারেন না, উল্টে রেগেমেগে তার উপর একটি আঘাত করে সেখান থেকে প্রস্থান করেন। সেই আঘাতের চিহ্ন নাকি আজও লিঙ্গের উপর দেখা যায় এবং যে জায়গায় সেই লিঙ্গটিকে স্থাপন করা হয়েছিল সেটি আজকের বৈদ্যনাথ ধাম। শিব ঠাকুরকে তুষ্ট করতে রাবণ একে একে তার সবকটি মাথা কেটে অর্পণ করলে শিব ঠাকুর নিজে এসে সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তোলেন। যেহেতু চিকিৎসক বা বৈদ্যরূপে তিনি প্রকট হয়েছিলেন, তাই এই জায়গাটির নাম হলো বৈদ্যনাথ ধাম এবং এখানকার শিবলিঙ্গটিকে বলা হয় কামনা লিঙ্গ। এর দর্শনে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় এবং সব রোগ দূর হয়। বাবাধামে ঢোকার আগে থাকতে ঢোকা অবধি কোনো সেরকম সুবিধা করে উঠতে পারলাম না। ঢোকার আগে সমস্যাটা হচ্ছে যে এই যে বাইকটা নিয়ে এসেছি, এটাকে পার্কিং করা নিয়ে। আমি জানতাম যে এখানে পার্কিং রয়েছে, হয়তো ফ্রি পার্কিং রয়েছে, কিন্তু এখানে কোনো পার্কিং নেই। এভাবে রাস্তার উপরেই বাইক রেখে যেতে হবে। আর মন্দিরে ঢোকার পরের অবস্থা তো অলরেডি তোমাদের দেখিয়েছি। তারপর বেরিয়ে প্যাড়ার দোকানেও ভিড় ছিল, ভিড় কাটিয়ে প্যাড়া কিনে এখন ফেরার পথ ধরছি। তার আগে নন্দন পাহাড়ে যাব, নন্দন পাহাড় পার্কে যাব, আর একটু ইচ্ছা আছে এখানকার লোকাল খাবার কিছু চেখে দেখা যাক। শীতের সময় নন্দন পাহাড় সন্ধ্যে 7টায় বন্ধ হয়ে যায়, তাই সেটা আর আমাদের দেখা হয়ে উঠলো না। আমরা যে হোটেলে আছি সেখানকার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোনোটাই খুব একটা ভালো না, সেটা আমরা লাঞ্চের সময় টের পেয়েছিলাম। তাই আমরা ঠিক করলাম রাতের খাবারটা বাইরেই খেয়ে যাব। সেই মতো আমার ওয়াইফ মন্দির চত্বরের একটি হোটেল থেকে ভেজ থালি নিলেন। খাবার সত্যিই খুব ভালো ছিল, তবে আমার প্ল্যান ছিল অন্য। কলকাতায় থাকতেই আমি জানতে পেরেছিলাম যে দেওঘরের একটা স্পেশাল মাটন আইটেম পাওয়া যায়, যেটা আর কি লোকাল ডিশ, শুধুমাত্র এখানেই পাওয়া যায়। আট্ঠে মাটনটা হলো বেসিক্যালি মাটনটাকে উইদাউট জল ডাইরেক্ট
তেলে রান্না করা হয়, তেল এবং পেঁয়াজের রসে, বেশি করে পেঁয়াজের রসে সেদ্ধ করা হয়। তো আমি বাবাধাম দর্শন করে বেরিয়েই মনে মনে ভেবেছিলাম যে না, তাহলে দেখা যখন হয়ে গেছে এইবার ননভেজ খেতে পারি। এই আমাদের এক থালা গরম ভাত, আর তার সাথে মাটন, আটঠে মাটন 2 পিস নিয়েছি আপাতত। দেখা যাক, খেয়ে যদি সেরকম মনে হয় আবার নেব। এটা হলো আটঠে কিং দোকানের নাম। এটা বাবাধাম থেকে 2.5 কিলোমিটারের ডিস্টেন্স আছে। ফাঁকা রাস্তা, বেশি সময় লাগে না। তো আজকের মতো এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে গিয়ে ঘুম, তারপর কালকে সকালে ত্রিকুট পাহাড় আর তপোবন এগুলো দেখা বাকি আছে।